আমরা অনেক আগে বলেছি মমতা ব্যানার্জি তার ভাইপো তৃণমূল কংগ্রেস রাজ্য প্রশাসনকে ব্যবহার করে একটা দুর্নীতি তন্ত্র বানিয়েছে। তন্ত্র, এরা হচ্ছে তার নাটবল্টু। ইডি সিবিআই কেন্দ্র সরকার নাটবল্টু নিয়ে দেখছে কোথায় টাইট কোথায় ঢিলে। তো যেটা গোটা যে যন্ত্র যে তন্ত্রটা আছে তার মাথায় যারা বসে আছেন, যারা পরিকল্পনা করলেন, যারা লাভ তুললেন বা তুলছেন, যারা এটাকে পরিচালনা করছেন, তাদের ব্যাপারে চুপ। আমরা তো দেখলাম লিপস অ্যান্ড বাউন্সের নাম এলো, কিন্তু সেখানে তো যাচ্ছে না ইডি সিবিআই। তারা দেখতাম একটু ভাইপো নর্দমে পড়তো বা আদিগঙ্গায় পড়তো খালে মমতা, কিন্তু সেখানে সিবিআই যাচ্ছে না। তাহলে তোমরাই তো রিপোর্ট করছিলে কাকুর গলার স্বর নিয়ে 1 বছর চিৎকার হচ্ছিল। তো গলার স্বরের রিপোর্ট তো পাওয়া গেল, তা তো বোঝা গেল সে যারা বিজেপিতে এখন চলে গেছে তৃণমূল থেকে, যারা বিজেপিতে আছে, যারা তৃণমূল আছে, তারা বলছে এই টাকাগুলো অভিষেকের কাছে দেওয়া হয়েছিল। লিস্ট ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসতো। 26,000 চাকরি গেল, তার জন্য শাস্তি পাবে না। এবং তৃণমূলের এমএলএ, তৃণমূলের এই সমস্ত যারা অফিসে যাদেরকে বসেছিল মন্ত্রী, তাকে দেখছি আবার জামিন হচ্ছে। এই খেলা হবে মানে এটাই তো, যাওয়া হবে আসা হবে, শুধু যাওয়া আসা। তাহলে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? দুর্নীতি রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা, দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া এবং এই দুর্নীতির জন্য তাদের জীবন দুর্বিষহ উঠেছে তাদের কিছু সমস্যার সুরাহা করা, এই তো কাজ। প্রথম কথা, আমরা সংসদে দেখছি ইন্ডিয়া ব্লক তারা এসআইআর প্রশ্নে, অন্যান্য সমস্ত যে বিলগুলো পাস হচ্ছে সে প্রশ্নে একটা সমবেত ভূমিকা পালন করার চেষ্টা করছেন। এবং তৃণমূলকে আমরা সবসময় বলি তারা কিন্তু যখন যেমন তখন তেমন, কখন ইন্ডিয়া ব্লকের সঙ্গে আছে, কখন ইন্ডিয়া ব্লকের সঙ্গে নেই। এই যে বিরোধী ঐক্য যখনই গড়ে ওঠে সেটা তাদের একটা ভূমিকা অনেকেরই নজর কাড়ার মতো ব্যাপার হয়ে যায়। আর এই বিলটার ব্যাপারে তৃণমূল দলের নিজস্ব কিছু ব্যবস্থা বন্দোবস্ত থাকতে পারে, কিন্তু সেই ব্যবস্থা বন্দোবস্তের প্রথম কথা হচ্ছে নাগপুর থেকে কীরকম নির্দেশ আসবে তার উপরে তৃণমূলের সিদ্ধান্ত গ্রহণ হয়, শুধু কালীঘাট থেকে হয় না। কালীঘাট নড়ে নাগপুরে নড়ে চড়ে বসলে, এর বাইরে আমি কিছু বলতে পারবো না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া এসে বলেছিলেন জুন মাসে গত বছর যে একজনও দুর্নীতিগ্রস্ত জেলের বাইরে থাকবে না, সরকার তৈরি হবে। কয়েকদিন পরে তারিখ দিয়ে দিয়েছিলেন এবং তারপর সবাই জেলের মধ্যে যাবে। তারপর হাওয়া ভোমা বিদেশ ঘুরে বেড়াচ্ছিলেন। তারপর এখন আবার এসছেন, আবার ওই একই কথা ভাঙা রেকর্ডের মতো বলছেন। তাহলে এই 1 বছর ধরে আমরা দেখলাম যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, চিট ফান্ডে দুর্নীতি করেছে, অন্য ক্ষেত্রে যেসব দুর্নীতি যতগুলো ব্যাপার ছিল, তার জন্য জেলে যারা ভেতরে ছিল তারা জেলের বাইরে আসতে শুরু করেছে। তাদেরকে জামিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা জামিন পাচ্ছে সিবিআই তাদের বিরুদ্ধে কোনো আর আপিলও করছে না। অনুব্রত থেকে পার্থ চ্যাটার্জি আমরা দেখেছি। তাহলে উল্টোটা হলো, এইবার আবার যখন ভোট সামনে আসছে আবার মোদি এসছেন, আবার উচ্চস্বরে রব তুলবেন, মমতা ব্যানার্জি আবার ধর্নায় বসবেন, আবার রাজীব কুমারের মতো কাউকে ধরে ঘোরাঘুরি করানো হবে ভুবনেশ্বর বা কী বলে মেঘালয় শিলং, তারপরে খেল খতম, পয়সা হাজাম। তাহলে ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং যেখানে দরকার নেই সেখানে অতি সক্রিয়তা দেখাচ্ছে, আর যেখানে দরকার আছে সেখানে চুপচাপ থাকছে। বা আমরা দেখেছি অভয়াকাণ্ডে, আরজি করের কেসে, আমরা দেখেছি চিটফান্ডের কেসে, আমরা দেখেছি কাকুর কণ্ঠস্বরের ব্যাপারে, শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে কী হবে, যেই মমতা বা তার ভাইপোর নাম চলে আসছে তখন ইডি সিবিআই চুপচাপ হয়ে যায়। হিন্দি में বলতে হয় সাপ सूंघ लेता है। ওদের তো দেখা যাবে, আমরা বলি আইনের চোখে সবাই সমান, কিন্তু আমরা দেখলাম বিরোধী দলের সরকারের উপরে কীরকম তারা খড়গহস্ত হলো। দিল্লিতে দেখলাম, তামিলনাড়ুতে দেখলাম, ঝাড়খণ্ডে দেখলাম, আবার সব বিরোধীও নয়। মহারাষ্ট্রে দেখলাম দুর্নীতির বিরুদ্ধে যার সঙ্গে কেস করছিল, যে সে দল বদল করে বিজেপির সঙ্গে চলে গেল, সে সাধু হয়ে গেল। বিশাল কেলেঙ্কারি তো।
এনসিপিরও দেখলাম আর শিবসেনারও দেখলাম, আমরা তৃণমূলেরও দেখলাম। এখানকার মুখ্যমন্ত্রী তো নিশ্চয়তা পেয়েছেন, সিবিআইকে বলেছে আরএসএস বলো, হোম মিনিস্টার বলো, প্রধানমন্ত্রী বলো, বেটা পিসি ভাইপোর জন্য কুছ নেই করনা, এই রক্ষা কবচ তো দেওয়া আছে। তাহলে অমিত শাহ কি বলছেন তার কি মানে দাঁড়ায়? আইন তো প্রয়োগ করা হচ্ছে না ঠিক মতো। আইন করলে কি সমস্যার সমাধান হবে? সে তো আইনকে সিলেক্টিভ প্রয়োগ করছে, কোথায় করবে আর কোথায় করবে না, কাকে ধরবে কাকে ধরবে না, এখানেই আমাদের আপত্তি। দুটোর সঙ্গে মেলে না। কিন্তু যখন পঞ্চায়েতের দুর্নীতি হয়েছিল তখন অমিত শাহ কোথায় গেছিলেন? যখন পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হলো, মানুষ খুন হলো, তখন অমিত শাহ কোথায় ছিলেন? হোম মিনিস্টার তো দেশের। এখন বিধানসভা নির্বাচন আছে বলে এখন পঞ্চায়েত নিয়ে সম্মেলন করছেন। আর যখন পঞ্চায়েত নির্বাচনে স্টেট ইলেকশন কমিশনার তো আইএস অফিসার ছিল, তাহলে সে যখন দলদাসের কাজ করলো, আইন মেনে কাজ করলো না, তাহলে সংবিধান অনুযায়ী এই আইনগুলো অ্যাডমিনিস্ট্রেট করার দায়িত্ব তো কেন্দ্রের সরকারের। তখন তাদের দেখা যায়নি। এটা বিজেপি সাধারণ সমর্থকদের বুঝতে হবে। এখন তারা আসতেই পারেন, পুজোর উদ্বোধন কেন করবেন? পুজো করতে পারেন। মমতা ব্যানার্জি যেমন চোখের তুলির টানে চোখ এঁকে দেন প্রতিবার, সেটাও করতে পারেন। তিনি নিজে ওষুধ সাজতে পারেন, কোনো অসুবিধা নেই। জীবন্ত দুর্গা যেমন একবার হয়েছিল, সেরকম জীবন্ত অসুর হতে পারে বাংলায়, কোনো অসুবিধা নেই। আমি তার মধ্যে আমাকে কিছু বলতে পারবো না, তার তো নিজের অধিকার। কিন্তু এই যে এখন দাঁড়িয়ে আসছেন বেশি, এই যে তোমার প্রশ্নটা, কারণ এটাই তো, এটা হচ্ছে ভোট পাখি। আমরা দেখিনি কারমাইকেল হস্টেলে ছাত্রদের উপরে, কলকাতা বিশ্ববিদ্যালয় হস্টেল, কোনো প্রাইভেট হস্টেল নয়, তারা যারা পেইং গেস্ট হিসেবে থাকে, বিভিন্ন ছাত্রছাত্রীরা, গবেষকরা, তাদের কি অবস্থা? এবং কলকাতার বুকে, কোনো হরিয়ানায় নয়। তারপরে ফারাক্কা যে ঘটনা আপনি বলেছেন, বাস কন্ডাক্টর। তাহলে আরএসএস এর যে রাজনীতি, ধর্ম এবং ভাষার নামে আদারিং করা, অপর করা, তৃণমূলও সেই কাজই করছে। সেখানে কোন ভাষা সেটা বড় গুরুত্ব নয়, কোন ধর্ম কোনো বড় গুরুত্ব নয়, আদারিং পিপল নট লাইক আস, পোশাক দেখে, চেহারা দেখে, ভাষা দেখে, ধর্ম দেখে, উপাসনা পদ্ধতি দেখে। এটাই হচ্ছে নয়া ফাঁসিবাদী যে কায়দায় আমাদের এখানে দেশ পরিচালনা করা হচ্ছে, তার থেকে পশ্চিমবঙ্গ আলাদা নয়। যারা মনে করছিলেন এটা বিজেপি করে, এটা দিল্লিতে হয়, এটা আখলাকের উপরে হয়, এটা জুনেদের উপরে হয়, আমাদের রাজ্যে আমরা দেখছি। তাতে কি ড্র হয়? তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে আরএসএস এর যে গেম প্ল্যান, সেটাকে ইমপ্লিমেন্ট করছে, একটু আলাদা রঙে, আলাদা ঢঙে। তা শুধু প্রতিবাদ করার সময় নয়, রাজ্যের মানুষকে বুঝতে হবে, বৃহত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বুঝতে হবে, বাংলা ভাষাভাষী মানুষকে বুঝতে হবে। ওরা এটাকে ব্যবহার করে হিন্দু বনাম মুসলমান বা বাঙালি বনাম অবাঙালি করতে চাইছে। আসলে এই ছাত্র, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদেরকে ভাগ করতে চাইছে, কিন্তু ওপরে তারা এক। তৃণমূল বাংলা ভাষা মিছিল করছে, উত্তরবঙ্গে দেখবে তৃণমূল সব ধরে ধরে এখন জায়গায় নেতা বানাচ্ছে, তাদের নাম দেখবে। আমি কি বলছি, ভালোই তো সেটা। এখানে দাঁড়িয়ে বলছে আলাদা পক্ষ তৈরি করে দিচ্ছে, তারপরে পক্ষাপক্ষি করে তাদের মধ্যে যাতে কুকুর বেড়ালের মতো ঝগড়া হয়। আমরা এই বিভাজনে রাজনীতির বিরুদ্ধে। শান্তি হবে না যদি সবার অধিকার তুমি স্বীকার না করো, এবং যার যেটা ট্র্যাডিশন, ধারা, সেটাকে তুমি কটাক্ষ করতে পারো না। আজকে সেটাকেই রাজনৈতিক বচসার কেন্দ্রতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা জানি আমাদের দেশ মানে হচ্ছে এই বৈচিত্র্যময়, সেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে তোমরা দুজন পাশাপাশি বসে আছো, দুজনের পোশাক একরকম নয়, কিন্তু দুজনের অধিকার আছে, স্বাধীনতা আছে, নিজস্ব যে ধারাকে বহন করার, নিজের পছন্দ অনুযায়ী করার। সেখানে কেউ কারোর উপর কোনো চাপিয়ে দিতে পারে না। এই চাপিয়ে দেওয়াটাই হচ্ছে এরা আধিপত্যকামী রাজনীতি। আবার বলছি, আমাদের দেশে এবং রাজ্যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটাকে পুরোপুরি জিওপার্ডাইজ করা হয়েছে।
সিবিআই হোক আর সিআইডি হোক আর পুলিশ হোক আর গোয়েন্দা দপ্তর হোক, তার যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন, তার যে দক্ষতা, যোগ্যতা, পারদর্শিতা, সেটা এখন প্রশ্নের মুখে। তো জানো সেই লোকসভা নির্বাচন 2019-এর দাড়িভিটে দুজন ছাত্র খুন হয়েছিল, তারপরে বিজেপি তৃণমূলে অনেক চাপানুতর হলো, সেই পরিবারের লোকজনকে নিয়ে ইলেকশনের প্রচার করা হলো। তারপর এই সরকার ওই সরকার, কোন সরকারই কোনো তদন্তের কোনো হদিশ করতে পারল না। এভাবে সিবিআই তদন্ত তো অভয়াকাণ্ড দেওয়া হয়েছিল, আমরা সেদিনও বলেছিলাম। যেদিন অভয়া সিবিআই কাণ্ড, মমতা বলছেন আনন্দ দাল মে কুছ কালা হয়, কেন বলছেন মমতা ব্যানার্জি? আর এখন দেখা যাচ্ছে কলকাতা পুলিশ যা, সিবিআই তাই। আনিস খানের খুনি এখনো অধরা, সেই মামলা হাইকোর্ট এখনো পড়ে আছে। তার মানে অপরাধীকে ধরা এবং শাস্তি দেওয়া, এর পুরো আমরা একটা বড় লিস্ট করে দিতে পারি, তার দরকার নেই। সেখানে দেখা যাচ্ছে যে আদতে কোনো এজেন্সি যে সে সরকারের আছে সঙ্গে, সেই সরকারের ইচ্ছাকে পূরণ করা ছাড়া অন্য কোনো কাজ করতে রাজি নয়। প্রথম কথা হচ্ছে, আমরা বিভিন্ন দেশের মানুষের ঐক্যের ওপর বিশ্বাস করি। ওয়াঘা বর্ডারে যখন যাবে, ওয়াঘা সীমান্তে আটারিতে, সেখানে দেখবে কমরেড হরকিষেণ সিং সুরজিতের নাম লেখা আছে, আর হ্যান্ডশেকের একটা মূর্তি আছে, আর সেখানে ভারত পাকিস্তান পিপুলস ফোরামের তরফ থেকে ওইখানে 14 এবং 15 তারিখে যৌথভাবে সাম্রাজ্যবাদ বিরোধী এই উপমহাদেশের মানুষের যে ঐক্য আছে সেটাকে সেলিব্রেট করা হয়। সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব ছিলেন, স্বাধীন নবাব, তারপরে ব্রিটিশের আনুকূল্যে নবাব হয়েছিল কেউ কেউ। তাহলে আমি তো, যদি ভালো হতো যদি এই সংস্থা বললে আরএসএসের, তারা যদি বলতো যে লর্ড ক্লাইভের ছবি রাখা থাকবে ওখানে, বা জগৎ সেটের, আরো ছিল না সব। তারা আমাদের বাংলার ইতিহাসকে অস্বীকার করছে। তোমরা জানো পলাশির প্রান্তরে যেখানে বাঙালি খুনের লাল হলে যেটা ক্লাইভের খঞ্জর, তাই তো? এখন এটা খঞ্জর বললে তো আবার কেউ কেউ বলবে যে তোমার কি খঞ্জর শব্দটা ফার্সি থেকে এসছে, ওটা বাদ দিতে হবে। আমাদের বাংলার ঐতিহ্য ওরা বুঝতে পারছে না, সংস্কৃতি ওরা বুঝতে পারছে না। দুই দেশের সরকারের মধ্যে আদান প্রদান হতে পারে, সামিট হতে পারে, বিরিয়ানি খাওয়া হতে পারে, হাত মেলানো হতে পারে, আবার হাতাহাতি হতে পারে, কিন্তু আমরা চাই পিপলস টু পিপলস যাতে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এবং পলাশি, সিরাজউদ্দৌলা, এটা আমাদের এই উপমহাদেশের ইতিহাসকে অন্যদিকে ধাবিত করেছে, সেটা তো স্মরণ রাখতে হবে। তুমি অস্বীকার করবে কি করে? বাহাদুর শাহ জাফর, শেষ স্বাধীন সম্রাট, মুঘল সম্রাট, কিছুই তখন তার ছিল না, কিন্তু যখন তাতিয়া টোপে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যখন তারা 1857 সালে প্রথম স্বাধীনতার যুদ্ধ করলেন, সিপাহীরা যখন বিদ্রোহ করলো, তখন তো তারা ওই বাহাদুর শাহ জাফরকেই নেতা হিসেবে ঘোষণা করলেন। ভাগ্যিস তখন এই হিন্দু সম্মতি ছিল না। তৃণমূল তাহলে এগিয়ে, বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই, তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমে ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে, জলাশয় থেকে নর্দমায়। এখনও যেহেতু নির্বাচন কমিশন কিছু নির্দিষ্ট করে দেয়নি, কোনো নোটিফিকেশন করেনি, কিন্তু বিহারের অভিজ্ঞতায়, আসামের অভিজ্ঞতায় আমরা জানি যাই করুক সেটা শাসক দলের তাবেদারি করে করবে।
আমাদের রাজ্যের নির্বাচন কমিশনকে আমরা দেখেছি, পঞ্চায়েত পুরসভায় দেখেছি, লোকসভা নির্বাচন দেখেছি, কীভাবে ভোটে যখন কারচুপি হয়, যখন খুনোখুনি হয়। সেদিন যেমন তামান্না খুন হলো, সেখানে নির্বাচন কমিশন, তার অবজারভার, তার রিটার্নিং অফিসার, তার পুলিশ অবজারভার সব নির্বাক, কোনো ভূমিকা থাকে না, ভোট চুরিতে সহায়তা করে। আর এখন মহারাষ্ট্রের ভোট, দিল্লির ভোট, হরিয়ানা ভোটের পরে সামনে চলে এসছে, যেটা আমরা মুর্শিদাবাদের ভোটের পরে বলেছিলাম, যে কীভাবে গাজওয়ারি করে, প্রশাসনকে ব্যবহার করে, নির্বাচন কমিশনের মেশিনারিকে ব্যবহার করে একেবারে ভোটার লিস্ট থেকে গণনায় কারচুপি হয়েছে। এরপরে এসআইআর নাম করে যে নোটিশটা বেরোবে, তাতে ওদের উদ্দেশ্য তো পরিষ্কার হয়ে গেছে বিহারের পরে, যে কত বেশি সংখ্যক মানুষকে ভোটার লিস্ট থেকে বার করা। সেটাতে না করতে পারে, প্রত্যেকটা ভোটারের অধিকার যাতে সুনিশ্চিত হয়, তার জন্যই তাদেরকে যে সমস্ত আইনি সহায়তা লাগবে, যে সমস্ত ডকুমেন্টেশন লাগবে, সেসব ব্যাপারে আমরা সাহায্য করব। নাহলে তৃণমূল যা করেছে, নতুন কারখানা খুলে দিয়েছে, এফিডেভিট করার নাম করে, বার্থ সার্টিফিকেটের নাম করে তারা টাকা কামানোর ধান্দা করে দেবে, দুর্নীতিগ্রস্ত যা করে। বিজেপি আবার ওদিকে নিজের নিজের নেতাদের নামে কার্ড দিতে আরম্ভ করে দেবে, गर्व से कहो हम बीजेपी है, তাহলে তোমার আর কিছু হবে না। কিন্তু পরে দেখা যাচ্ছে এই যে বাংলাভাষী মানুষের উপর যখন অত্যাচার হচ্ছে, তখন কোনো কার্ডই কাজ করেনি। এই ডকুমেন্টসগুলোকে ফেক সার্টিফিকেট দেওয়ার ফলে অনেক বিশ্বাসযোগ্যতা উঠে গেছে। সেজন্য যাতে মানুষ তার ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখে, ভোটার লিস্টে তার নাম আছে কি নেই সেটা দেখা, যাদের আছে সেটাকে রক্ষা করা, যাদের নেই তাদেরকে কীভাবে নাম তোলা যায় সেই ব্যবস্থা করা, এবং সেখানে যারা মৃত আছে, সেখানে যারা ভুয়ো আছে, সেগুলোকে চিহ্নিত করা। এই কাজগুলোর মধ্যে দিয়ে লিবারেশন, এসওসিআই, তারাও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কাছে জানিয়েছেন, আমরা সবাই মিলে একসঙ্গেই এই কর্মসূচিকে সফল করব। দ্বিতীয়ত, এসআইআর এর নামে আমরা বিহারে দেখেছি কাণ্ডকাট হচ্ছে। তারপরে সুপ্রিম কোর্ট কিছুটা কানমলা দিয়েছে ইসিআইকে, তারা সংবিধান আইন কিছু মানছিলেন না, এবং ভোটার লিস্ট আমরা বলি ত্রুটি মুক্ত করতে হবে। মৃত আছে, ডাবল এন্ট্রি আছে, ভুয়ো আছে, সেগুলোকে দূর করতে হবে। সেটা ইলেকশন কমিশন করেনি। আর এখন সমস্ত ভোটারকে সন্দেহ তালিকায় দিয়ে সবার উপর দায়িত্ব যে তোমরা ঠিক করে দাও। মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেখানে ভাষার নামে, ধর্মের নামে, সম্পদের নামে আলাদা ক্লাস তৈরি করা হচ্ছে। যারা আনডকুমেন্টেড, যারা প্রান্তিক মানুষ, যারা দুর্বল অংশের মানুষ, যারা অশিক্ষিত, অল্প শিক্ষিত, চরে থাকে, বাঁধের ধারে থাকে, নিজস্ব কোনো জমি জমা নেই, সম্পদ নেই, তাদের একটা জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা ঠিক করেছি, আমরা বামপন্থী দলগুলো যেমন করোনার বিপদের সময়, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াই, সেভাবে রেড ভলেন্টিয়ারের মতো সব কটা বুথে সর্বত্র মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তারা প্রস্তুত থাকবে, যেখানে দাঁড়িয়ে ইসিআইয়ের এই যে চেষ্টা, বিজেপির যে চেষ্টা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার, গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করার এবং মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়ে তারপরে ত্রাতা হিসেবে আবিষ্কার হওয়ার, তার বিরুদ্ধে তারা শুধু প্রচার করবেন তা নয়, মানুষকে হাতে কলমে সাহায্য করবেন যাতে তাদের যে ভোটাধিকার তা রক্ষা হয়, এবং কোনো এদেশের নাগরিক যাতে কোনোভাবেই যাতে তাদেরকে ব্যতিব্যস্ত না করে তোলা হয়। তা চলছে অব্যাহত। আজও কাগজে দেখেছেন আপনারা, জায়নবাদী ইসরায়েল সরকার যেভাবে মানুষ খুন করছে, শিশু খুন করছে, তার বিরুদ্ধে গোটা বিশ্ব সোচ্চার হয়েছে। এমনকি তেল আবিবে, খোদ ইসরায়েলের রাজধানীতে, নিউ ইয়র্কে, লন্ডনে, প্যারিসে, টোকিওতে লাখ লাখ মানুষ নেমেছেন। প্রতিদিন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিনিয়ত। আমাদের দেশে স্বাধীনতার আগে থেকেই আমরা প্যালেস্টাইনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ও দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার সঙ্গে আমাদের দেশের যে স্বাধীনতা লড়াই তা ওতপ্রোতভাবে যুক্ত। তার সঙ্গে দাঁড়িয়ে আমরা চাই দুটো দেশ, ইসরায়েল এবং প্যালেস্টাইন, টু স্টেট সলিউশন। সেখানে ট্রাম্প, নেতানিয়াহু প্রতিদিন হুমকি দিচ্ছেন, প্যালেস্টাইন রাষ্ট্রকে অস্বীকার করছেন, আর তার গাজা স্ট্রিপ থেকে পুরো প্যালেস্টাইনের চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছেন। এই অহমিকার বিরুদ্ধে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে। আমরা 1 তারিখে প্যালেস্টাইনের জনগণের প্রতি সম্মতি জানিয়ে ওই শান্তি মিছিলে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। এটাই আসল ব্যাপার।
এখন টিপু সুলতানের তলোয়ার বা সিরাজউদ্দৌলার তলোয়ার বা ক্লাইভের তলোয়ার নিয়ে এখন আলোচনা করার কথা নয়। এই যে এত অস্ত্র শস্ত্র, বকটুইয়ের পরে তো মুখ্যমন্ত্রী ডিজিপি, তৎকালীন ডিজিপিকে বলেছিলেন সব বেআইনি অস্ত্র উদ্ধার করবে, মিথ্যে বলেছিলেন। এবং একটা ঘটনা ঘটলে তখন জানা যাচ্ছে। আর আমরা বারবার বলছি যে গোটা রাজ্যে এই বেআইনি বোমার কারখানা, বোমার যে স্টক পাইলস, বেআইনি অস্ত্রশস্ত্র, সেগুলো উদ্ধার করতে হবে। কেন করছেন না ম্যাডাম? কি করছে পুলিশ? যখন কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছে তারপরে বোঝা যাচ্ছে এখানে বোমা কারখানা ছিল, তারাই কেন জানা যাচ্ছে না? তাহলে পুলিশিং কি হচ্ছে? পুলিশ শুধু বিরোধীদেরকে ধরার জন্য? তবে জানি রাখি, আজকে শিয়ালদা কোর্টে মীনাক্ষী সহ বাকি 7 জনের জামিন হয়েছে। 14ই আগস্ট ওখানে যখন ধর্না হচ্ছিল আরজি করার সামনে, আর তৃণমূল যখন গুন্ডা বদমাইশ পাঠিয়ে দিয়ে ভেতরে ভাঙচুর করছিল, সাক্ষী সাবুত লোপাট করছিল, কলকাতা পুলিশ যারা আন্দোলন সংগ্রাম করছিল, ধর্না দিচ্ছিল, তাদেরকে সব নোটিশ দিয়েছিল, লালবাজারে তারা গিয়েছিল। আর এর মধ্যে চুপিসারে তদন্ত করেনি। তখন মমতা বলেছিলেন এসটিএফ করা হচ্ছে, এসআইটি করা হচ্ছে এবং ওটা তদন্ত হবে। যারা ভাঙচুর করলো, যারা সাক্ষী সাবুত লোপাট করলো, কোনো তদন্ত হলো না 1 বছরে। আর যারা আন্দোলন করছিল তাদেরকে অ্যাবসকন্ডিং দেখিয়েছে, চার্জশিট দিয়েছে এবং বলেছে এরা পালিয়ে বেড়াচ্ছে। মীনাক্ষী মুখার্জি তো পালিয়ে বেড়াচ্ছে না। বাকি যারা আমাদের ছাত্র যুব নেত্রী ছিল তারা তো পালিয়ে বেড়াচ্ছিল না, তারা তো আন্দোলন সংগ্রামে ছিল। এই হচ্ছে পুলিশের অবস্থান। যদি এটা হয়, শাসক দলের দরদাস হবে। আর শাসক দল যদি বোমা বন্দুক পিস্তলের চোটে যদি রাজনীতি করার চেষ্টা করবে, তাহলে গোটা রাজ্য যৌতুকগৃহ তৈরি হচ্ছে। সবচেয়ে নিম্নবিত্তের মানুষ, নিম্নবর্গের মানুষ, অসহায় মানুষ, সে তো এই মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে আছে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তারা একটা সমাজ সংস্কারক, শিক্ষার প্রসার এবং নিম্নবর্গের মানুষকে মাথা তুলে দাঁড়ানো, আত্মসম্মানের সঙ্গে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মন্ত্র দিয়েছিলেন। সেখানে দেখা গেল এই ব্রাহ্মণ্যবাদী দলগুলো নিজের এজেন্ট তৈরি করলো, রাজনৈতিক এজেন্ট। আর তারপরে ওদেরকে দাবার বোর্ডের মতো ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তাদের জীবন জীবিকার নিশ্চয়তা নেই, বাসস্থানের নিশ্চয়তা নেই, নাগরিকতার নিশ্চয়তা নেই। আর সেখানে এ বলছে আমার শরণে এসো, আমি তোমাকে বাঁচাবো, ও বলছে আমার শরণে এসো, আমি বাঁচাবো। কিন্তু আদতে বিজেপি, তৃণমূল এই অনিশ্চয়তা তৈরি করেছে। এর আগে তো যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তো এসব প্রশ্ন কখনো আসতো না, তখন তারা ছিলেন। আর একদিকে বলছে বিদেশি তাড়াবো, বিজেপি বলছে। নরেন্দ্র মোদী যখন 2014 নির্বাচনে গিয়েছিলেন, নিম্ন আসামে গিয়ে বলেছিলেন যারা ওই পার থেকে এসছে তাদের সবাইকে নাগরিকতা দেব। আর আপার আসামে গিয়ে সেই দিনই বলেছিলেন উস পার সে যে লোক আয়ে ঘুসপেটিয়া সব বড়িয়া বিস্তার বাঁধলো, সবকো জানা পড়েগা। এটাই তো আরএসএস এর ঘনিষ্ঠ রাজনীতি, বিজেপির। এবং সেখানে এই যে অনুপ্রবেশকারী বলে দেখিয়ে দেওয়া, এটা সবচেয়ে বেশি তো এই মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর করা হয়েছে, সেই অসহায় মানুষের উপরে, আনডকুমেন্টেড কমিউনিটি। তাহলে প্রথমে তাদেরকে নিরাপত্তাহীনতায় ঢুকিয়ে দাও, আর তারপরে বলো আমরা একটা কার্ড দিচ্ছি, এই কার্ড দেখে তুই বাঁচবে। মহারাষ্ট্রে অ্যারেস্ট হয়েছে যারা, জেলে আছে যারা, তারা ওই কার্ড নিয়েছিল, আর এখনো লক্ষ লক্ষ কার্ড বিলি করার নাম করে ঝগড়া হচ্ছে। আমরা বলবো ওই কোনো কার্ড সুরক্ষা দেবে না। এখানকার মানুষের অধিকার রক্ষা করার জন্য আলাদা আলাদা খোপে ভাগ করলে চলবে না। সব মানুষকে এক কাট্টা হয়ে নিজের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোট দেওয়ার অধিকার, নাগরিক সুখ সুবিধা পাওয়ার অধিকার, তার জন্য একযোগে লড়াই করতে হবে। তৃণমূল তার এই দুর্নীতির রাস্তা থেকে সরে আসবে না। আমি তো বারবার বলছি দুর্নীতিতন্ত্র, নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। সেখানে দাঁড়িয়ে তারা গোটা সিস্টেমকে করাপ্ট করেছে, কোনো সুষ্ঠু নিয়োগ হচ্ছে না। এখনো টাকা তোলা হচ্ছে তো চাকরি দেওয়ার নাম করে, সেটা ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। ওই যে বলে না, যার যায় না মলে।
আশঙ্কা করা শুধু নয়, একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সেখান থেকে সত্যটা উদ্ঘাটিত হওয়া উচিত। শুনানি ছিল, অনেকেই এটা মামলা করেছেন, দীর্ঘদিন ধরে এই মামলা চলছে যে যেভাবে সরকারি টাকা কোষাগার থেকে যেভাবে খোলামকুচির মতো বিলি করছেন এবং ক্রমাগত বাড়ি যাচ্ছেন মমতা ব্যানার্জি নিজের ভোটের স্বার্থে। আমি যেটা অমিত শাহের ক্ষেত্রে বললাম, মমতা ব্যানার্জিরও তাই, একই রাজনীতি। ওটা তো পুজোর জন্য করছেন না, ভোটের জন্য করছেন। সেখানে হাইকোর্টের একটা অবজারভেশন, ভালো অবজার্ভ করেছেন, কিন্তু আমার মনে হয় এটা নির্দেশ হওয়া উচিত। কারণ সরকারি কোষাগার থেকে একটা টাকাও খরচ করলে দ্যাট মাস্ট বি অ্যাকাউন্ট ফর, তার হিসেব করতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী সমান। আমরা দেখেছি মোদি কেয়ারের নাম করে করোনার সময় হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে, দেশি বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে, কিন্তু তার কোনো হিসেব কোথাও দেওয়া হয়নি। আর এখানেও সরকারি কোষাগার থেকে যে টাকা খরচ করা হচ্ছে তার কোনো হিসেব রাখা হচ্ছে না। এটাই হচ্ছে দুর্নীতির স্রোত। কলকাতার বুকে বাম দলগুলো, সমস্ত গণসংগঠন, বিভিন্ন পেশা সংগঠন, তাদের আহ্বানে বিশ্ব শান্তি দিবস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর থেকেই এটা পালন করা হয়। সাম্রাজ্যবাদ বিরোধী, যুদ্ধ বিরোধী এবং প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়ে শান্তি মিছিল হবে, সমাবেশ হবে, তারই প্রস্তুতি চলছে। এবং যারাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কলকাতার একটা ঐতিহ্য, শতাব্দী প্রাচীন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পীঠস্থান। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়েছি এবং গোটা বিশ্বে যেখানে যখন সাম্রাজ্যবাদী হামলা হয়েছে, সাম্রাজ্যবাদের চক্রান্ত হয়েছে, তার বিরুদ্ধেও কলকাতায় মানুষ সোচ্চার হয়েছেন। সেই ধারাকে অব্যাহত রেখে 1 সেপ্টেম্বর শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছে। এবারে বিশেষত আমরা দেখলাম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্যারিফ ওয়ারের নাম করে বিশেষত আমাদের দেশে কৃষি, ক্ষুদ্র ব্যবসা, ঔষধ শিল্প, আমাদের বহির্বাণিজ্য, তার উপর আক্রমণ হেনেছেন। 50% ট্যারিফ, এবং আর কয়েক ঘন্টা পরে তা লাগু হবে। এবং সেটা বলা হচ্ছে রুশ থেকে তেল কেনার জন্য ভারত 25% অ্যাডিশনাল পেনাল্টি, 25%-এর ওপরে। তাহলে যারা বিশ্বায়নের কথা বলতেন, যারা গোটা বিশ্বব্যাপী পুঁজি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটবে বাধাহীনভাবে, তারাই দেখছি মানুষের চলাচল বা নিজের দেশের স্বার্থে বা নিজের কূটনীতির জন্য, শায়েস্তা করার জন্য তারা কিভাবে ট্যারিফ আর নন ট্যারিফ ব্যারিয়ারগুলো ব্যবহার করছেন। পৃথিবীর বিভিন্ন দেশ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমাদের দেশের সরকার তার যা কারখানা, এই ট্রাম্প মানে আবকি বার ট্রাম্প কি সরকার, হাউডি মোদি, এইসব করার ফলে দেখা যাচ্ছে তাদের আর মুখ নেই রুখে দাঁড়ানোর। চীনের মতো দেশ, ইউরোপের বিভিন্ন দেশ রুখে দাঁড়িয়েছে, কারণ তাদের নিজেদের আভ্যন্তরীণ বাজার, আভ্যন্তরীণ অর্থনীতিকে তারা সেই শক্তি সঞ্চয় করেছে। আমরা এই জন্য প্রথম থেকে বলছিলাম যে টোটালটা এক্সপোর্ট ওরিয়েন্টেড নয়, আমাদের ডোমেস্টিক মার্কেট ডেভেলপ করার দরকার আছে। এত বিশাল দেশ, আজকে যে ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি তাতে এখন অনেকেই যারা সাম্রাজ্যবাদ কি, কোথায় পাওয়া যায় এসব প্রশ্ন করতেন, তারাও বুঝতে পারছেন যে ট্রাম্প কোথায় নিয়ে যাচ্ছে নতুন যে বিশ্বের ব্যবস্থাকে, তার বাণিজ্যকে কীরকম বিপদের সম্মুখীন তারা করছে তার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এবং এছাড়াও এশিয়া, আমাদের এই ভারত প্রশান্ত সাগরে, মহাসাগরে যেভাবে নেটোর পূর্বে সম্প্রসারণ হচ্ছিল, ইউরোপে
আমাদের এখানে এরকম মার্কিনী অক্ষ, তারা ক্রমাগত পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ এশিয়ার দিকে নিজের স্বার্থের জন্য রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এবং যারা সাম্রাজ্যবাদী পক্ষাবলম্বনকারী যে সমস্ত সংস্থা, ব্যক্তি, এজেন্সি আছে, তাদের একটা রমরমা বাজার হয়েছিল। এখন মানুষ বুঝছেন যে, এবং ভারত সরকারও বুঝছেন, এখন আবার রুশের সঙ্গে চীনের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন। 2 বছর আগে আমরা দেখলাম যখন G20 হলো, 4,000 কোটি টাকা খরচ করে কিভাবে উন্নত পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে আমাদের দেশের সরকার সমগোত্রী হওয়ার চেষ্টা করেছে। সেই G20-তে কিন্তু রুশ, চায়না তারা অংশগ্রহণ করেনি। একটা বিশাল পাবলিকেশন এক্সারসাইজ হয়েছিল, সব স্কুল ছুটি করে দিয়ে, ব্যাপক সাজগোজ করে দিয়ে, কসমেটিক চেঞ্জেস করে দিয়ে দিল্লিতে। এখন দেখা যাচ্ছে আমরা ভীষণভাবে আইসোলেটেড গোটা বিশ্বে। সেখানে এটা ভালো যে সরকার আবার রিলুক করছে, রিভিজিট করছে আমাদের যে ট্র্যাডিশনাল বিদেশ নীতি ছিল, দক্ষিণের দেশগুলোর সঙ্গে কোঅপারেশন এবং কোনো বিশেষ ক্যাম্পের তাবেদার না হয়ে একটা স্বাধীন বিদেশ নীতি, যেখানে আমরা আমাদের দেশের স্বার্থে ভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্ব করতে পারি এবং সেখানে কোনো তৃতীয় আম্পায়ার দরকার হবে না।